হ্যালো স্টুডেন্ট, আমি শ্রেয়া ম্যাম। কম্পিটিটিভ এক্সামের জন্য বায়োলজি কিভাবে প্রিপারেশন নিতে হয় বা বায়োলজি সাবজেক্টটাকে কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি সেই বিষয়েই আমি আজকে এই ভিডিওটাতে আলোচনা করব। আরআরবি, এসএসসি, এনটিপিসি, ব্যাংক, রেল যেই ধরনের এক্সামই বলো না কেন, ম্যাথস, ইংলিশ, জেনারেল নলেজ বা ল্যাঙ্গুয়েজ বলো বা যে কোনো ধরনের রিজনিং এর মতোই ঠিক বায়োলজিও একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেই টপিকটার ওপরে প্রত্যেকটা এক্সামে 3 থেকে 4খানা প্রশ্ন আসেই। তো কিছু থাকে ইনফরমেটিভ, কিছু থাকে কনসেপচুয়াল। তো এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে। তো এইটা আমি আজকে বায়োলজির যে সিলেবাস আছে সেই সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। তো এই সিলেবাসটা জেনারেলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তোমরা যা পড়েছিলে ছোটবেলায় তার ওপর বেস করেই তৈরি। তো সিলেবাসটা একটু ব্রড, কিন্তু খুব ইজিলি স্টেপ বাই স্টেপ কিভাবে বায়োলজি পড়তে হবে এবং কিভাবে খুব ইজিলি বায়োলজির টপিকগুলো কভার করা পসিবল হবে সেগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলবো এবং পড়াবো, যাতে খুব সহজেই যে কোনো স্ট্রিমের স্টুডেন্টসদেরই বায়োলজি বুঝতে সুবিধা হয়। তো দেখো, এটা হচ্ছে বায়োলজির সিলেবাসটা। বায়োলজি যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমি পুরো দেখাচ্ছি। মোটামুটি এই সিলেবাসটা কভার করলেই তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যেটুকু দরকার সেটুকু পড়া হবে এবং তোমাদের এর মধ্যে থেকেই তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে কম্পিটিটিভ এক্সামের জন্য। তো সিলেবাসটা আমি একটুখানি বলছি, প্রত্যেকটা জিনিস একটু তোমরা মন দিয়ে শোনো। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনের মধ্যে বিভিন্ন যে টপিক গুলো আছে, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টস, অ্যানিমাল, ভাইরাস, আদার্স, তো এদের যে অ্যানিমাল ক্লাসিফিকেশন আছে বা প্লান্ট ক্লাসিফিকেশন আছে বা ব্যাকটেরিয়া, ভাইরাস, এই সমস্ত গুলো আমাদেরকে পড়তে হবে। নেক্সট আছে বায়োমলিকিউলস। বায়োমলিকিউলস এর মধ্যে দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, নিউক্লিক অ্যাসিড, ওয়াটার এবং আদার্স যেগুলো আছে সেগুলোও জানতে লাগবে। কিছু বটানি পোর্শন আছে, যেমন হচ্ছে প্ল্যান্ট অ্যানাটমি, প্ল্যান্ট মরফোলজি, প্ল্যান্ট নিউট্রিশন, ফটোসিনথেসিস, প্ল্যান্ট রেসপিরেশন, এই সমস্ত। সাইটোলজি কিছু আছে, যেখানে সেলের স্ট্রাকচার সম্পর্কে পড়তে হবে এবং সেলের যে সাইকেলটা হয় সেই সাইকেলটা সম্পর্কেও জানতে হবে। এরপর আছে হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজিতে যে সমস্ত টপিক গুলো আছে, হিস্টোলজি, হিউম্যান নিউট্রিশন, রেসপিরেশন, সার্কুলেটরি সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, এক্সক্রিশন, মাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, এই সমস্ত জিনিসগুলো রয়েছে হিউম্যান ফিজিওলজিতে। এরপর রিপ্রোডাকশন আছে, প্লান্ট অ্যানিমাল দুটো প্রকারের রিপ্রোডাকশনই পড়তে হবে। এছাড়াও আরো কিছু জেনারেল ইন্ট্রোডাক্টরি পার্ট আছে যেটাও জানতে হবে। ইভলিউশন আছে বিভিন্ন, তাতে থিওরিজ আছে, কনসেপ্ট আছে, জেনেটিক্স আছে। তারপর বায়োটেকনোলজি আছে, কি কি অ্যাপ্লিকেশনস ইউজ করা হচ্ছে আজকালকার দিনে বায়োলজিকে ঘিরে, তো সেগুলো জানা যেতে পারে। এগ্রিকালচারে কি কি বায়োটেকনোলজি ইউজ করা হচ্ছে সেটাও এখান থেকে জানতে পারবো আমরা। এনভায়রনমেন্টাল বায়োলজি একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পোর্শন, যেখান থেকে এই পলিউশন থেকে প্রত্যেকবার কিছু না কিছু প্রশ্ন আসেই। এছাড়াও তো ইকোলজি আছে, অ্যাপ্লিকেশন আছে, অ্যাডাপ্টেশন আছে, কনজারভেশন আছে, এগুলোও জানবো। ডিজিজ আছে কিছু, প্যাথোজেনেটিক ডিজিজ, প্যাথোজেনিক ডিজিজ, ডিজিজ আছে কিছু, সেটা হচ্ছে প্যাথোজেনিক ডিজিজ, এইডস, ডেফিসিয়েন্সি, বিভিন্ন রকম যে অ্যাবনর্মালিটিস দেখা যায় আমাদের বিভিন্ন অর্গান জুড়ে, যেমন আই, হার্ট এবং আদার যে অর্গান গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। কিছু মেডিসিনস কিসে বা কোন ডিসঅর্ডারে ইউজ করা হয় সেটা সম্পর্কেও জানবো। কিছু অ্যাব্রিভিয়েশন আছে সেগুলো জানবো। আর এছাড়াও কিছু জিনিস আছে যে কত সালে কি তৈরি হয়েছিল, এই সমস্ত কিছু ইনফরমেটিভ কোয়েশ্চেন আসে, সেগুলো সম্পর্কেও জানবো। তারপরে কিছু ডিজিজ আছে, ন্যাচারালিস্ট আছে, ফিজিওলজি আছে, বায়োটেক আছে, এগুলো কিন্তু আমরা জানবো। তো এই ছিল পুরো বায়োলজির সিলেবাস। তো এই পুরো বায়োলজির সিলেবাসের মধ্যে আমরা কিছু পোর্শন আছে যেগুলো ব্রিফলি জানবো, ব্রিফলি ডিসকাস করব ভিডিওতে, বিভিন্ন ছবি এবং তাদের
যে বেসিক কনসেপ্ট আছে পুরো ইন ডিটেলসে পড়বো, আর কিছু জিনিস আছে যেগুলো আমরা কোয়েশ্চেন আনসার সলভিং এর মাধ্যমে শিখবো বা জানবো। তো এই ভিডিওতে আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি বায়োলজি কি, বায়োলজি কথাটার অর্থটা কি, এই বায়োলজি কথাটা কোথা থেকে এসেছে বা এই কথাটার উৎপত্তি কি, এবং বিভিন্ন বিজ্ঞানীদের সম্পর্কেও জানবো। তো আজকে যেটা জানবো সেটা সবটাই ইনফরমেটিভ বলা যেতে পারে। তো প্রথমেই চলে আসি, হোয়াট ইজ বায়োলজি। বায়োলজি কথাটা এসছে দুটো গ্রিক ওয়ার্ডস থেকে, বায়োস আর লোগোস, এই দুটো গ্রিক ওয়ার্ড মিলেই তৈরি হয়েছে বায়োলজি। বায়োস কথাটার অর্থ হলো লাইফ অ্যান্ড লোগোস কথাটার অর্থ হলো দ্য স্টাডি অফ। তাহলে বায়োলজি কথাটার অর্থ হলো দ্য স্টাডি অফ লাইফ অর লিভিং থিংস। এই বায়োস অ্যান্ড লোগোস এই দুটো গ্রিক ওয়ার্ড মিলে বায়োলজি, এবং এর মিনিং হচ্ছে দ্য স্টাডি অফ লাইফ অর লিভিং থিংস। আমরা বায়োলজি কি বা হোয়াট ইজ বায়োলজি বলতে এটাও বলতে পারি, বায়োলজি ইজ দ্য স্টাডি অফ অল লিভিং থিংস। সমস্ত লিভিং থিংসের স্টাডি করাটাই হচ্ছে গিয়ে বায়োলজি। লিভিং কথাটার অর্থ হলো যাদের প্রাণ আছে, তো সেই সমস্ত লিভিং থিংসের স্টাডি করাই হচ্ছে বায়োলজি। লিভিং থিংস আর কল্ড অর্গানিজমস। অর্গানিজমসের মধ্যে যারা যারা পড়ে তারা হচ্ছে ব্যাকটেরিয়া, প্রোটিস্টস, ফাঞ্জাই, প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। তো এদেরকে আমরা অর্গানিজম অ্যাজ ওয়েল অ্যাজ লিভিং থিংস বলতে পারি। তো বায়োলজি সম্পর্কে তো আমরা জানলাম, বা বায়োলজি টার্মটা কোথা থেকে এসেছে সেই সম্পর্কেও আমরা জানলাম। এবার বায়োলজি রিলেটেড কিছু টার্মস আছে সেগুলো সম্পর্কেও আমরা জানব। অর্থাৎ দ্য ডিফারেন্ট ফিল্ডস অফ স্টাডি ইন বায়োলজি, অর্থাৎ বায়োলজি নিয়ে যে ফিল্ডসগুলোতে স্টাডি করা হয় সেই ফিল্ডসগুলোর একটা নাম আছে, প্রত্যেকটা ফিল্ডের ইন্ডিভিজুয়াল নেম আছে। সেই ফিল্ডগুলো কি কি এবং কি নামে সেই ফিল্ডগুলো পরিচিত সেই সম্পর্কেও আমরা জানব। তো সেগুলো হচ্ছে এক ঝলক আমি এই ছবিটার মাধ্যমে নামগুলো বলছি। অ্যানাটমি, ব্যাকটেরিওলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, হিস্টোলজি, সাইটোলজি, ইকোলজি, জেনেটিক্স, ফিজিওলজি, মেরিন বায়োলজি, অর্নিথোলজি, জুলজি, মাইক্রোবায়োলজি, ট্যাক্সোনমি, এন্টেমোলজি, মরফোলজি. These are the different fields in biology. So first is botany. Botany কি? Botany is the study of plants. প্লান্টসদের সম্পর্কে যখন স্টাডি করব আমরা, বা যেই ফিল্ডে প্লান্টসদের নিয়ে স্টাডি করা হয় সেই ফিল্ডটা বা সেই ব্রাঞ্চ অফ বায়োলজিটাকে বলা হয় বটানি। জুলজি ইজ দ্য স্টাডি অফ অ্যানিমালস। অ্যানিমালসদের নিয়ে যখন স্টাডি করা হয় তখন জুলজি বলা হয়। অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ দ্য ইন্টারনাল স্ট্রাকচার্স অফ দ্য লিভিং থিংস। লিভিং থিংসদের ইন্টারনাল স্ট্রাকচার্স যখন স্টাডি করা হয় তখন সেটাকে বলা হয় অ্যানাটমি, বা সেই ফিল্ডটাকে বলা হয় বা ব্রাঞ্চেসটাকে বলা হয় অ্যানাটমি। নেক্সট হলো বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি ইজ দ্য ইউজ অফ কেমিস্ট্রি ইন দ্য স্টাডি অফ লিভিং থিংস। লিভিং থিংসের সাথে যখন কেমিস্ট্রি ইউজ করা হয় তারপর সেটাকে স্টাডি করা হয় সেটাকে বায়োকেমিস্ট্রি বলা হয়। বায়োলজিক্যাল আর্থ সায়েন্স ইজ দ্য ইউজ অফ আর্থ সায়েন্স সাচ অ্যাজ জিওগ্রাফি ইন দ্য স্টাডি অফ লিভিং থিংস। যখন আর্থ সায়েন্স এবং লিভিং থিংস মানে জিওগ্রাফি এবং লিভিং থিংসের স্টাডি একসাথে করা হয় তখন সেটাকে বায়োলজিক্যাল আর্থ সায়েন্স বলা হয়। এরপর আছে বায়োলজিক্যাল সাইকোলজি। বায়োলজিক্যাল সাইকোলজি ইজ দ্য ইউজ অফ বায়োলজি ইন সাইকোলজিক্যাল স্টাডিজ। অর্থাৎ যখন সাইকোলজি স্টাডি করতে গিয়ে বায়োলজি ইউজ করা হচ্ছে তখন সেই ফিল্ডটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল সাইকোলজি। নেক্সট বায়োম্যাথামেটিক্স। বায়োম্যাথামেটিক্স ইজ দ্য ইউজ অফ ম্যাথামেটিক্স ইন দ্য স্টাডি অফ লিভিং থিংস। যখন লিভিং থিংসের স্টাডি করতে গিয়ে আমাকে ম্যাথামেটিক্স ইউজ করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমাকে দুটো বা ওই সেই ফিল্ডটাকে দুটোকে একসাথে বলা হচ্ছে বায়োলজিক্যাল ম্যাথামেটিক্স। নেক্সট হচ্ছে বায়োফিজিক্স।
বায়োফিজিক্স ইজ দ্য ইউজ অফ ফিজিক্স ইন দ্য স্টাডি অফ লিভিং থিংস। যখন লিভিং থিংসে স্টাডি করতে গিয়ে ফিজিক্স ইউজ করা হচ্ছে তখন সেটাকে বায়োফিজিক্স বলা হয়। নেক্সট, ইকোলজি ইজ দ্য স্টাডি অফ রিলেশনশিপস অফ লিভিং থিংস টু ইচ আদার অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট। ইকোলজি হচ্ছে কোনো লিভিং থিংসকে স্টাডি করা, শুধু তাই নয়, লিভিং থিংসটাকে স্টাডি করার সাথে সাথে তার যে এনভায়রনমেন্ট, তার যে থাকা বা তার যে ক্যারেক্টারিস্টিক্স, সমস্তটাকে একসাথে স্টাডি করা, সেটাই হচ্ছে ইকোলজি। নেক্সট ইজ প্যাথোলজি। প্যাথোলজি ইজ দ্য স্টাডি অফ ডিজিজেস জেনারেলি ইন অ্যানিমালস। প্যাথোলজিটা হচ্ছে ডিজিজ নিয়ে যখন আমরা স্টাডি করছি, মেনলি অ্যানিমালসের শরীরে যে ডিজিজগুলো হয় সেই ডিজিজগুলো নিয়ে যখন স্টাডি করা হয় সেটাকেই বলা হচ্ছে প্যাথোলজি। আর যখন কোনো প্লান্টসের মধ্যে কি ডিজিজ হয়েছে সেই সম্পর্কে স্টাডি করা হচ্ছে, অর্থাৎ দ্য স্টাডি অফ ডিজিজ ইন প্লান্টস ইজ কল্ড ফাইটোপ্যাথোলজি। অর্থাৎ ফাইটোপ্যাথোলজি হচ্ছে প্লান্টসের শরীরে যে ডিজিজগুলো হয় সেই ডিজিজগুলোকে নিয়ে স্টাডি করাকে বলা হয়। নেক্সট হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি ইজ দ্য স্টাডি অফ নর্মাল ফাংশনস অফ লিভিং থিংস। অর্থাৎ ফিজিওলজি হচ্ছে লিভিং থিংসের শরীরের মধ্যে যে নর্মাল ফাংশনসগুলো আছে সেই ফাংশনসগুলোকে নিয়ে স্টাডি করাকেই বলা হয়। নেক্সট ইজ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি ইজ দ্য ক্লাসিফিকেশন অ্যান্ড নেমিং অফ লিভিং থিংস। অর্থাৎ লিভিং থিংসদের যখন আমরা ক্লাসিফিকেশন করছি এবং তাদের ক্লাসিফিকেশন করার পর নেমিং করছি, অর্থাৎ নাম দিচ্ছি, সেটাকেই বলা হচ্ছে ট্যাক্সোনমি। নেক্সট ইজ জেনেটিক্স। জেনেটিক্স ইজ দ্য সায়েন্স অফ হেরিডিটি অ্যান্ড দ্য লাইফলং ডেভেলপমেন্ট অফ লিভিং থিংস। অর্থাৎ জেনেটিক্স হচ্ছে গিয়ে হেরিডিটি, আর লাইফলং যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটাই হচ্ছে জেনেটিক্স। নেক্সট ইজ এমব্রায়োলজি। এমব্রায়োলজি ইজ দ্য স্টাডি অফ দ্য ফর্মেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লিভিং থিংস ফ্রম ফার্টিলাইজেশন টু বার্থ অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অর্গানিজমস। এমব্রায়োলজিটা হচ্ছে লিভিং থিংসের ফার্টিলাইজেশন থেকে শুরু করে বার্থ পর্যন্ত পুরো হোল জিনিসটাকে, অর্থাৎ ফর্মেশন, ডেভেলপমেন্ট, এই সমস্ত জিনিসটাকে টোটালি স্টাডি করা। নেক্সট ইজ ফার্মাকোলজি। ফার্মাকোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য অ্যাকশনস অফ কেমিক্যালস অন অ্যান্ড ইন লিভিং থিংস। অর্থাৎ ফার্মাকোলজি হচ্ছে কেমিক্যালের যে অ্যাকশন হচ্ছে লিভিং থিংসের মধ্যে বা শরীরের মধ্যে, সেই অ্যাকশনগুলোকে স্টাডি করা। এর একটা খুব সাধারণ এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে একটা ওষুধ তৈরি হচ্ছে বা একটা ভ্যাকসিন তৈরি হচ্ছে, তো সেটা লিভিং থিংসের মধ্যে অ্যাপ্লাই করার পর তার যে অ্যাকশন বা সেই কেমিক্যালটা লিভিং থিংসের মধ্যে কি অ্যাকশন করছে, সেই এফেক্টটাকে বা সেই অ্যাকশনটাকে স্টাডি করাটাই হচ্ছে গিয়ে ফার্মাকোলজি। নেক্সট ইজ এন্ডোক্রিনোলজি। এন্ডোক্রিনোলজি ইজ দ্য স্টাডি অফ হরমোনস অ্যান্ড দেয়ার অ্যাকশনস। অর্থাৎ হরমোনের যে অ্যাকশন আছে আমাদের শরীরে, সেই অ্যাকশনগুলোকে নিয়েই স্টাডি করা হচ্ছে এন্ডোক্রিনোলজি। নেক্সট ইজ সাইটোলজি। সাইটোলজি ইজ দ্য স্টাডি অফ সেলস। সেলস নিয়ে স্টাডি করাকেই সাইটোলজি বলা হয়। আমাদের শরীরে ডিফারেন্ট টাইপস অফ সেল আছে যেগুলো নিয়ে আমরা পরে পড়ব, তো সেই সেলগুলো সম্পর্কে স্টাডি করাকেই বলা হচ্ছে সাইটোলজি। নেক্সট ইজ হিস্টোলজি। হিস্টোলজি ইজ দ্য স্টাডি অফ টিস্যুস। অর্থাৎ টিস্যু নিয়ে স্টাডি করাটাই হচ্ছে হিস্টোলজি। সাইটোলজি হচ্ছে সেল স্টাডি করাকে বলছে, আর হিস্টোলজি হচ্ছে টিস্যুস নিয়ে স্টাডি করাকে বলছে। তো এই যে টার্মগুলো বললাম, এই টার্মগুলো বিভিন্ন রকম এক্সামে আসে। সেটা হচ্ছে এই টার্মগুলো দিয়ে বলা হবে যে এটাকে কোন ধরনের স্টাডি বলা হয়, বা
অপোজিটটাও হতে পারে যে স্টাডি অফ টিস্যু ইজ কল্ড বলে তোমাদের ডিফারেন্ট টাইপস অফ অপশান দিয়ে দিল, সেখান থেকে তোমাদের সঠিকটা চুজ করতে হবে। তো এই যে আমি ব্রাঞ্চেসগুলো বললাম বায়োলজির, এই ব্রাঞ্চেসগুলোর নেম ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্নভাবে বিভিন্ন এক্সামে এসে থাকে। আরও জানবো, আরও অনেক টার্ম আছে বায়োলজি রিলেটেড বা বায়োলজির সঙ্গে রিলেটেড আদার্স আরও অনেক ব্রাঞ্চ আছে যেগুলো সম্পর্কে আমরা আরও জানবো পরে, সেগুলো পড়তে পড়তে সেই টার্মগুলো আমি বলবো। নেক্সট হচ্ছে কিছু বিজ্ঞানীদের সম্পর্কে আমরা জানবো, কারণ এদের অবদান বায়োলজিতে ভীষণ গুরুত্বপূর্ণ। তো তাদের মধ্যেই প্রথম যেই সায়েন্টিস্ট যাকে আমরা বলে থাকি ফাদার অফ বায়োলজি, তিনি হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি। অ্যারিস্টটলকে আমরা ফাদার অফ বায়োলজি বলে থাকি। অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে, ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়, এই প্রশ্নটা অনেক সময়তেই এসে থাকে। অনেক সায়েন্টিস্টদের নাম দিয়ে দেওয়া হয়, সেখান থেকে চুজ করতে বলা হয় যে কে ফাদার অফ বায়োলজি বা কাকে বলা হয় ফাদার অফ বায়োলজি। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে চার্লস ডারউইন। এই ডারউইনের বিভিন্ন তথ্য আছে বা ডারউইনের আবিষ্কৃত বিভিন্ন থিওরিজ আছে, সেগুলো আমরা পরে পড়ব। তবে আপাতত কিছু মেইন জিনিস ডারউইন সম্পর্কে আমরা জেনে রাখবো। সেগুলো হলো 1831-এ চার্লস ডারউইন গ্যালাপাগোস আইল্যান্ডে গিয়েছিলেন, আর ফাদার অফ ইভলিউশন বলা হয় চার্লস ডারউইনকে। ন্যাচারাল সিলেকশন থিওরিটা কিন্তু তারই। এছাড়া জীবের অস্তিত্ব রক্ষার জন্য জীবন সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, নতুন প্রজাতির সৃষ্টি বা অরিজিন অফ নিউ স্পিসিস, এই থিওরিগুলো চার্লস ডারউইনের। 1858 সালের 1 জুলাই নিলিয়ান সোসাইটি অফ লন্ডনে অধিবেশনে ডারউইন এবং ওয়ালেসের যৌথ নামে একটি লিখিত প্রবন্ধ পাঠ করা হয়। এর পরের বছর অর্থাৎ 1859 খ্রিস্টাব্দে 24 নভেম্বর বহু তথ্য সম্বলিত অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামে গ্রন্থটি প্রকাশিত হয়। তো এই চার্লস ডারউইনের আরও অনেক থিওরি আছে, এই সায়েন্টিস্টের সম্পর্কে আমরা আরও অনেক কিছু জানব, সেটা পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারবে। এবং চার্লস ডারউইনের অনেক মতবাদ আছে, সেই মতবাদগুলো বিভিন্ন কোটেশন দিয়ে আসে পরীক্ষায় যে বলো এটা কার থিওরি। তো সেই কারণে এগুলো আমরা ইন ডিটেলসে পরে আবার পড়ব। নেক্সট হচ্ছে ল্যামার্ক। ল্যামার্কও একজন সায়েন্টিস্ট ছিলেন। ল্যামার্কের থিওরিও ইভলিউশনের থিওরি হিসেবে পরিচিত। তো ল্যামার্ক সম্পর্কেও আমরা পরবর্তীকালে আরও ডিটেলসে পড়ব, কিন্তু এখন কিছু কি পয়েন্টস জেনে রাখা জরুরি, তো সেগুলো আমি বলছি। ল্যামার্ক ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট চেঞ্জ অকার্স ওভার টাইম। অর্থাৎ যত সময় যায় চেঞ্জ তত হতে থাকে, অর্থাৎ সময়ের সাথে সাথে পরিবর্তন। এই কথাটা কিন্তু বা এই জিনিসটা কিন্তু বুঝেছিলেন বিজ্ঞানী ল্যামার্ক। এরপরে তিনি আরও বলেছিলেন, চেঞ্জেস আর অ্যাডাপশনস টু এনভায়রনমেন্ট অ্যাকোয়ার্ড ইন অ্যান অর্গানিজমস লাইফ টাইম। অর্থাৎ তিনি বলেছেন সময়ের সাথে সাথে যে কোনো অর্গানিজমসের মধ্যেই কিন্তু এই চেঞ্জেসগুলো লক্ষ্য করা যায়, কারণ প্রকৃতি বা এনভায়রনমেন্টের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্যই কিন্তু এই অর্গানিজমসদের লাইফ টাইমে চেঞ্জেসগুলো হয়ে থাকে। তিনি আরও বলেছেন, চেঞ্জেস ওয়্যার পাসড টু অফস্প্রিং। অর্থাৎ অর্গানিজমসদের মধ্যে যে টাইম টু টাইম চেঞ্জেসগুলো হয় সেইগুলোই পরবর্তীকালে অফস্প্রিংদের মধ্যে পাস্ট হয়, অর্থাৎ তার নেক্সট জেনারেশনে তার বেবিদের মধ্যে সেগুলো পাস্ট হয়ে যায়।
তো ল্যামার্ক সম্পর্কে আমরা পরবর্তী সময় আরও অনেক কিছু পড়ব এবং ল্যামার্কের থিওরি সম্পর্কে আরও ইন ডিটেলসে অনেক কিছু জানবো এক্সাম্পল সমেত, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। তো আজকে এই ভিডিওটাতে এই পর্যন্তই। বায়োলজির একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস এই ভিডিওটাতে আমি নিলাম। পরবর্তী যে ভিডিওগুলো হবে সেগুলোতে চ্যাপ্টার ওয়াইজ একদম তোমাদের সিলেবাস অনুযায়ী আমি পড়াবো এবং সমস্ত জিনিস ক্লিয়ারলি ওখানে বোঝাবো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।